কিছু কষ্টের মুভি আছে যেটার গল্প কখনো বলা যায় না। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ ঠিক এমন একটি মুভি যার কোনো তুলনা হয় না। 1988 সালে নির্মিত এই মুভিটি পুরো বিশ্বের মানুষকে কাঁদিয়েছেন। কাঁদায়নি এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই মুভির গল্পটি আপনার ব্রেনে সেট হয়ে থেকে যাবে আজীবন। তাই আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার সময়টা নষ্ট হবে না। আর যদি মনে হয় যে আপনার সময় নষ্ট হয়েছে, তাহলে ভিডিওতে একটা ডিসলাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় জাপানে একটা রেল স্টেশনে অসুস্থ একটা ছেলে মৃত্যুসজ্জায় ছটফট করছে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে জীবনের শেষ মুহূর্তগুলো পার করছে এখানে। আর তার চারপাশ অনেক মানুষজন হাঁটাচলা করছে, কিন্তু এই শহরে যান্ত্রিক মানুষগুলো এতটাই ব্যস্ত যে একটা মানুষ যে মারা যাচ্ছে এটাও দেখার তাদের টাইম নেই। আর এটা কিন্তু আমাদের শহরের নিত্যদিনেরই চিত্র। আমরা নিজেদের নিয়ে অনেক ব্যস্ত। দিন শেষে রাত হয়ে যায়। রেল স্টেশনের পরিচ্ছন্ন কর্মীরা তার কাছে আসেন। ওই ছেলেটার মতো আর কয়েকজন ছেলেও এখানে ছিল। তারা সবাই মৃত্যুর শেষ অন্তিম মুহূর্তের জন্য অপেক্ষা করছে। কিন্তু রেল স্টেশনের কর্মীরা এটা দেখে মনে করে নেয় যে এটা তো আজ নতুন কিছু না, প্রতিদিনেরই চিত্র। এরই মধ্যে পরিচ্ছন্ন কর্মীরা ছেলেগুলোর পকেট চেক করা শুরু করে দেয়। আর একটা ছেলের পকেট থেকে একটা টিনের কৌটা পায় তারা। আর টিনের কৌটাটাকে আবর্জনা মনে করে পাশে একটা বাগানে ফেলে দেন। কৌটাটির মুখ ভেঙে গিয়ে সেখান থেকে অনেকগুলো জোনাকি পোকা বের হয়ে আসে। আর মুহূর্তের মধ্যে চারদিক আলোকিত করে ফেলে। আর সেই আলো থেকে বের হয়ে আসে একটি পরীর মতো ছোট্ট মেয়ে, যার নাম ছিল সেতসেকু। আর অন্যদিকে সে ছেলেটা এতক্ষণে মারা গিয়েছে, দূরে তার লাশটি পড়ে আছে। আর এটা থেকে ছোট্ট মেয়ে সেতসেকু লাশটির দিকে ছুটে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই তার কাঁধে একটা হাত স্পর্শ করে। সে ঘুরে তাকালে দেখতে পায় এটা তার আপন ভাই, যার নাম ছিল সেইতাম। সেতসেকু তার ভাইয়ের হাত ধরে ট্রেনে করে এক অজানা গন্তব্যের দিকে পাড়ি দিতে থাকে। মূলত যে ছেলেটির লাশ রেল স্টেশনে পড়েছে সে আর কেউই না, সেটা ছিল সেতসেকুর ভাই সেইতার। আর এটা হচ্ছে দুই ভাই বোনের আত্মা। ঘটনা চলেছে অনেক বছরের আগের দৃশ্যে। মূলত সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন আমেরিকানরা জাপানের উপর আক্রমণ করেছে। সাধারণ জনগণ চারদিকে ছোটাছুটি করতে থাকে একটু নিরাপদ আশ্রয়ের জন্য। তখন সেইটা তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো মাটি করে মাটির নিচে রেখে দিচ্ছিল, যাতে যুদ্ধ শেষ হয়ে গেলে এগুলো আবার তারা ব্যবহার করতে পারে। আমরা এখানে সেতসেকু এবং তার মাকেও দেখতে পাই। তার মা তখন সেইটাকে বলে, আমি আশ্রয়কেন্দ্রে গিয়ে তোমাদের জন্য জায়গা রাখি, তুমি হাতের কাজগুলো শেষ করে দ্রুত তোমার বোনকে নিয়ে চলে আসবে। এরপর তাদের মা আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেইটা তার হাতের কাজগুলো শেষ করে তার ছোট বোন সেতসেকুকে তার পিঠে বেঁধে নেয়। আর যাওয়ার সময় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র হাতে করে নিয়ে নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমেরিকানরা জাপানিদের উপর আক্রমণ করে ফেলেছে। তখন চারদিকে শুধু গুলির আর গোলাবারুদের বিকট আওয়াজ। ছোট্ট মেয়ে সেতসেকু যুদ্ধ কী জিনিস সেটা তো আর সে জানতো না। সে বাঁচার জন্য তার ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। আর সেটা তার একমাত্র আদরের বোনকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে চারদিকে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের জন্য। কিন্তু তখন চারদিকে শোনা যাচ্ছিল শুধু মানুষের কান্নার আহাজারি আর গোলাবর্ষণের বিকট আওয়াজ। সেখানকার বাতাস তখন মানুষ পুরাগন্ধে বাড়ি হয়ে উঠছিল। এমন ধ্বংসলীলার মধ্যে বাচ্চা দুটি কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। চারদিকে এদিক ওদিক ছুটতে থাকে। একটা সময় তারা একটা বড় রাস্তার পাশে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পায়। এখানে ক্লান্ত ভাই বোন দুটি একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে থাকে। আর তখনই আশীর্বাদ স্বরূপ আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর সেইটা তার ছোট বোনকে নিয়ে আবারও নিরাপদ আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা অবশেষে সেই আশ্রয়কেন্দ্রে এসে পৌঁছায়। ভিড়ের মধ্যে থেকে তাদের এক পরিচিত আন্টি এসে সেইটাকে বলে, আমি তোমাদেরকেই খুঁজছিলাম, তোমার মা বোমার আঘাতে অনেক আহত হয়ে গিয়েছে, তুমি যত দ্রুত সম্ভব তোমার মায়ের সাথে দেখা করো, আমি তোমার ছোট বোন সেতসেকুকে রাখছি। একথা শোনা মাত্রই সেইটা দৌড়তে তার মায়ের সাথে দেখা করার জন্য। একজন আর্মি অফিসার এসে সেইটার হাতে একটা আংটি দেন তার মাকে আইডেন্টিফাই করার জন্য, কারণ তার মা এতক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। যেই মা কিছুক্ষণ আগেও জীবিত ছিল তাদেরকে বিদায় দিয়ে এই আশ্রয়কেন্দ্রে এসেছিল। সেই মায়ের নিষ্প্রাণ দেহ দেখে সে কী করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে চুপচাপ মন খারাপ করে বাইরে বেরিয়ে আসেন। এমনকি সে কাউকেই কিছু বলে না, কারণ সে যখন তার বোনের মুখে দেখে তখন তার চোখের পানিও শুকিয়ে যায়। কারণ এই মুহূর্তেই বাচ্চা মেয়েটির এই সেইটাকে ছাড়া তার আর কেউ নেই এই পৃথিবীতে। সেটা তার মায়ের আংটিটি শেষ স্মৃতি হিসেবে তার বোনের গলায় পরিয়ে দেয়। কিন্তু এই ছোট্ট মেয়েটি তার ভাইয়ের কাছে আবদার করতেই থাকে যে আমি মায়ের কাছে যাব। কিন্তু এই বাচ্চা মেয়ে সেতসেকুর ধারণাই নেই যে তার মা তাকে ছেড়ে অনেক দূর চলে গিয়েছে আর কখনোই ফিরবে না। কিন্তু সেইটা
তার ছোট্ট বোন সেটসুকুকে মিথ্যা আশ্বাস দিতেই থাকেন আর বলেন মা কিছুটা সুস্থ হলেই তোকে মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু বাচ্চা মানুষের মন কি আর মানে, যে কিনা গতকালকেও 24 ঘন্টা মায়ের কুলে কুলে কাটিয়েছে, সে গতকাল থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত তার মাকেও সে দেখতে পায়নি। তাই সেটসুকু তার মায়ের জন্য কান্নাকাটি করতে থাকে। তখন সেইটা বাধ্য হয়ে সেটসুকুর মন ভালো করার জন্য অনেক রকমের অঙ্গভঙ্গি করতে থাকে আর খেলা দেখাতে থাকে। পরের দিন শীতের মাকে আরও অনেকগুলো লাশের সাথে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেইটা যখন ট্রেনে করে কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, তখন তার পরিচিত একজন লোক এসে তার বোনের সম্পর্কে জিজ্ঞাসা করলে সেইটা জানায় আমার বোনকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমি সেখানেই যাচ্ছি। সেইটা তার সেই আত্মীয়ের বাড়িতে এসে পৌঁছে যায়। সে তার হাতে থাকা একটি কাঠের বাক্স একটা বাগানে লুকিয়ে রাখে। সেইটা যখন দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করেন, তখন তার ছোট বোন সেটসুকু মা মা করে চিৎকার করতে করতে তার কাছে দৌড়ে আসে। কারণ সে ভেবে নিয়েছে যে তার মা হয়তো ফিরে এসেছে, কিন্তু আসলে ফিরে এসেছে তো তার ভাই সেইটা। তার সেই আন্টি যখন তার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সেইটা তার আন্টিকে বলে আমার মা এখন সুস্থ হলেই ফিরে আসবে। রাত গভীর হয়ে গেলে সেইটা তার সেই কাঠের বাক্সটি আবারও ঘরে নিয়ে আসে। মুহূর্তে বাক্সটির মধ্যে ছিল তার ছোট বোনের জন্য জমে রাখা কিছু ক্যান্ডি চকলেট। পরদিন সকালে সেইটা চলে যায় তার নিজের বাড়িতে, যেটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। সেইটা মাটির নিচে লুকিয়ে রাখা জিনিসপত্রগুলো বের করে আনে আর এই জিনিসপত্রগুলো নিয়ে তার আন্টির কাছে চলে আসে। তার আন্টি সেইটার আনা খাবারগুলো দেখে খুব খুশি হয়ে যায়, কারণ এই খাবারগুলো এই মুহূর্তে কোটি টাকার থেকেও দামি। কিন্তু এর মধ্যে তার আন্টি জেনে গিয়েছে যে তার মা মারা গিয়েছে। রাতের বেলা সেইটা তার বোনকে নিয়ে বাহিরে বের হয়, তারা জোনাকি পোকা নিয়ে খেলতে থাকে। সেইটা তার পকেট থেকে একটা লজেন বের করে তার বোনকে দেয়, কিন্তু সামান্য একটা চকলেট পেয়ে সেটসুকু যে কতটা খুশিতে আত্মহারা হয়ে গেছে তা আপনারা পুরো মুভিটি না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, এত কষ্টের মাঝেও বাচ্চা মেয়েটির আনন্দ দেখে তার ভাইয়ের মন একদম ভালো হয়ে যায়। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। ধীরে ধীরে এই এতিম বাচ্চা দুটো তার আন্টির কাছে বোঝা হয়ে যায়। সেই তার আন্টি এসে সেইটাকে বলে তোমরা কি তোমার বাবার কোনো খোঁজ খবর পেয়েছো? তখন সেইটা বলে আমি আমার বাবাকে অনেক চিঠি লিখেছি, কিন্তু আমি তার আজ পর্যন্ত কোনো উত্তরই পাইনি। সেইটার আন্টি সেইটাকে বলে তুমি তোমার ছোট বোনকে নিয়ে একটা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারো। তখন সেইটা বলে আমার এই ছোট্ট বোনটি সে আশ্রয় কেন্দ্রে থাকতে একদমই পছন্দ করে না। ধীরে ধীরে তাদের এই আন্টি তাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়, এমনকি তাদের খাবারের পরিমাণও কমিয়ে দেয়। কিন্তু এতিম বাচ্চা দুটো শত অপমান আর কষ্ট সহ্য করেও এখানেই থেকে যায়, কারণ মা ছাড়া যে পৃথিবীটা কতটা কঠিন, যার মানে সে শুধু বুঝতে পারবে মা না থাকার কি কষ্ট। যাই হোক, এভাবেই আরও অনেক দিন কেটে যায়। একদিন সেইতার আন্টি আসে সেইতার কাছে তার মায়ের পুরনো কিছু কাপড় চোপড় নিতে, কারণ সে সেগুলো বিক্রি করে কিছু চাল কিনবে খাওয়ার জন্য। সেইতে সে শাড়িগুলো দিতে রাজি হলেও তার ছোট বোনটি তার মায়ের শেষ স্মৃতি শাড়িগুলো দিতে একদমই রাজি হয় না। সে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে থাকে। সে তার মায়ের শাড়িগুলো রাখার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তার আন্টি শাড়িগুলো নিয়ে যায় আর বাজারে এগুলো বিক্রি করে কিছু চাল কিনে নিয়ে আসে। কিন্তু চাল তো কিনে আনে ঠিকই, কিন্তু এই চালের ভাত এই এতিম বাচ্চা দুটোর কপালে জুটে না। বেশিরভাগ ভাতই জুটতো তার আন্টির নিজের জন্য, আর এই বাচ্চা দুটোর কপালে জুটতো সামান্য কিছু ভাত। সেটা তার আন্টির কাছে তার বোনের জন্য সামান্য কিছু ভাত চাইলে তার আন্টি তাকে অনেকগুলো কথা শুনে দেয় আর বলে তোমরা কেন তোমাদের অন্য কোনো আত্মীয়ের বাড়িতে চলে যাও না? তুমি নিজেও তো বড় হয়েছো, তুমি কেন কাজকর্ম করো না? বাচ্চা মানুষ দুটো নিজের মায়ের কাপড়গুলো বিক্রি করেও একটু ভাত পেট ভরে খেতে পারলো না। তাই সেটা তার ছোট বোনকে নিয়ে তাদের স্থানীয় ব্যাংকে চলে যায়। ব্যাংকে তাদের মা তাদের জন্য না খেয়ে কষ্ট করে 7,000 টাকা জমিয়ে রেখেছিল। আর এই 7,000 টাকা ছিল তখনকার যুগের অনেক টাকা। সেই টাকাগুলো নিয়ে প্রথমে চলে যায় একটা হার্ডওয়্যারের দোকানে। তারা নিজেদের জন্য অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসে আর বাজার থেকে অনেক বাজার করে বাসায় ফিরে তারা দুই ভাই বোন মিলিয়ে অনেক রান্নাবান্না করতে থাকে। আজ অনেক দিন পর বাচ্চা দুটো পেট ভরে একটু খেতে পারলো, কিন্তু এতেও তার আন্টির সহ্য হয় না। রাতের বেলা সেটসুকু তার মায়ের জন্য কান্না করতে থাকে। তখন তার আন্টি এসে বলে তুমি তাড়াতাড়ি তোমার বোনের কান্না থামাও, তা না হলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন সে অসহায় হয়ে তার বোনকে নিয়ে একটু বাইরে বের হয়, তাকে আদর করে কাঁধে তুলে নেয় আর কান্না থামানোর চেষ্টা করে। আর তখন আকাশে সাইরেন বেজে ওঠে। আমেরিকানরা আবারও আক্রমণ করেছে জাপানিদের উপর। সেটা আবারও তার বোনকে নিয়ে চড়তে শুরু করে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। অনেকক্ষণ দৌড়ানোর পর ছোট ভাই বোন দুটো একটা ব্রিজের নিচে আশ্রয় নেয়। সেটা তখন এই জায়গাটা দেখে বলে আমরা কেন এই জায়গায় আমাদের জন্য ঘর বানাই না? তাহলে হয়তো এটলিস্ট সে আন্টির কথাগুলো আমাদেরকে শুনতে হবে না। যে বাবা সেই কাজ। ধ্বংসস্তূপের মধ্য থেকে দুই ভাই বোন তাদের
প্রয়োজনীয় কিছু কাঠপালা সহ অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করতে থাকে ঘর বানানোর জন্য। তারপর সেইটা তার আন্টির বাসা থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসেন এই গুহার মধ্যে। তারা খাবারের জন্য সামান্য কিছু সবজিও কিনে নিয়ে আসে বাজার থেকে। এই পরিত্যক্ত গুহার মধ্যে এতিম বাচ্চা দুটোর একটি শান্তিপূর্ণ ঘর তৈরি হয়। অনেকদিন পর দুই ভাই বোন নিজেদের জন্য সবজি খিচুড়ি রান্না করেন। তারা পেট ভরে খেয়ে শান্তিতে শুয়ে থাকেন। রাতের বেলা যখন অন্ধকার নেমে আসে তখন সেটসুকু অন্ধকার দেখে ভয় পেতে শুরু করেন। তখন তার ভাই সেইতেম বাইরে থেকে কিছু জোনাক পোকা নিয়ে আসেন আর সেগুলো মশারির ভেতর ছেড়ে দেয়। তখন এই ছোট্ট গুহাটি একদম আলোকিত হয়ে যায়। আজ অনেকদিন পর দুই ভাই বোন একটু ভরা পেট নিয়ে শান্তিতে ঘুমাতে পারছে। পরদিন সকালে যখন সেইটার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার পাশে তার ছোট বোনটি নেই। সে গুহা থেকে বের হলে দেখতে পায় তার ছোট বোন সেটসুকু গতকাল রাতে মারা যাওয়া সেই জোনাক পোকাগুলো কবর দিচ্ছে। সেটসুকু তার ভাইকে দেখে বলে, ভাই আমার মাও এমন একটি কবরে শুয়ে আছে তাই না? আমি সবই জানি, আন্টি আমাকে সব বলে দিয়েছে, আমার মা মারা গেছে। তখন তার ভাই এই কথা শুনে সে কি বলবে কিছুই ভেবে পায় না। সে অজরে কাঁদতে থাকে, কারণ তার এই আদরের ছোট্ট বোনটি জেনে গেছে যে তার মা মারা গেছে, পৃথিবীতে আর বেঁচে নেই। যেতে তার বোনকে বলে, কাঁদিস না বোন আমার, যুদ্ধ শেষ হয়ে গেলে আমি তোকে মায়ের কবরের পাশে নিয়ে যাব, আর আমরা সেখানে মায়ের কবরের পাশে একটা ঘর বানিয়ে আজীবন থাকবো। মুভির এই অংশগুলো যাদের মা আছে তারা হয়তো এই কষ্টটা ফিল করতে পারবেন না, কিন্তু যাদের মা নেই তারাই শুধুমাত্র এই কষ্টগুলো ফিল করতে পারবেন। যাই হোক, এভাবে আরও অনেক দিন কেটে যায়। এরই মধ্যে আবার তাদের জমানো টাকাগুলোও শেষ হয়ে যায়। দুই ভাই বোনের এখন আর তেমন খাবারের মতো কিছুই নেই, আর পরার মতো নেই কোনো জামা কাপড়। তারা পাশের একজন কৃষকের কাছে সাহায্যের জন্য যায়, যার কাছ থেকে তারা এতদিন খাবার কিনেছিল, কিন্তু সেই কৃষকও তাদেরকে ফিরিয়ে দেয়। আর তখনই হঠাৎ আমেরিকানটা আবারও আক্রমণ করেছে। ক্ষুধার্ত দুই ভাই বোন একটা টমেটো খেতে লুকিয়ে পড়ে, আর সেটা টমেটো থেকে সাথে সাথে 2-3টা টমেটো খেয়ে ফেলে, আর সে সুকুকেও খেতে দেয়, আর কিছু টমেটো চুরি করে নিয়ে নেয় নিজেদের খাবারের জন্য। তারা আবারও তাদের সেই ছোট্ট গুহাতে ফিরে আসে। আর এদিকে দেখা যায় সেটসুকু অপরিষ্কার পানি খেতে খেতে আর নোংরা পরিবেশে থাকতে থাকতে তার অনেক রকমের অসুখ দেখা দেয়, তার চর্মরোগ হয়। সেটা কি করবে এখন ভেবে পায় না। সে রাতের বেলা চলে যায় তার বোনের জন্য আখ চুরি করতে। সে একটা আখ চুরি করে, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, সে ধরা পড়ে যায়। আখ বাগানের মালিক তাকে অমানুষের মতো মারতে থাকে। সে তো তার কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু তার এই ক্ষমা কোনো কাজ হয় না। নির্দয় লোকটি তাকে মারতে মারতে তার গুহার সামনে নিয়ে আসে, আর ছোট্ট বাচ্চা সেটসুকুর সামনেই তাকে নির্মমভাবে মারতে থাকে। সেটা লোকটির কাছে পায়ে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ আমাকে আর মারবেন না, আমি আর কখনো এই কাজ করব না। আমি আমার অসুস্থ বোনের জন্য এই কাজটা করেছিলাম। আমার ছোট্ট বোনটি অনেক অসুস্থ আর অনেক ক্ষুধার্ত, আমি তাকে খাবার হিসাবে দেওয়ার জন্যই এই কাজটা করেছিলাম। আমি আর কখনোই চুরি করব না, আমি আপনাকে কথা দিচ্ছি। কিন্তু পাষাণ লোকটির একটুও মন করে না, সে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। পুলিশ যখন সীতাকে দেখে তখন তার সীতার প্রতি অনেক মায়া হয়। সে সীতাকে আটকে না রেখে তাকে ছেড়ে দেয়। সীতা থানা থেকে বাইরে বের হলে দেখতে পায় তার ছোট বোনটি অনেকটা পথ পাড়ি দিয়ে তার পিছু পিছু এখানে চলে এসেছে। সীতা তার অসুস্থ বোনের দিকে চেয়ে অজুরে কাঁদতে থাকে। সীতা তার বোনকে কাঁধে নিয়ে তাদের গুহার মধ্যে ফিরে আসে। এরপরে আমরা দেখতে পাই যেসব জায়গায় যুদ্ধ হতো সেসব জায়গাতে সীতা তার নিজের জীবন বাজি রেখে সেখানে চলে যেত, কারণ যেসব জায়গায় যুদ্ধ হতো সেখান থেকে মানুষজন পালিয়ে যেত। আর এই সুযোগে সীতা সেখান থেকে কিছু খাবার আর কাপড় চোপড় চুরি করে নিয়ে আসতো তার ছোট্ট বোনকে একটু খাবার দেওয়ার জন্য। এভাবেই আরো অনেক দিন কেটে যায়, কিন্তু সেটসুকু ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছিল। তাই সেইটা তাকে নিয়ে শহরে একটা ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার সেটসুকুর এই করুণ অবস্থা থেকে সেইটাকে বলে, তোমার বোনের অবস্থা তো খুব খারাপ, সে কঠিন অপুষ্টিতে ভুগছে, সে সাথে আবার ডায়রিয়া। তাই সেইটা ডাক্তারকে বলে তাহলে কিছু ওষুধ লিখে দিন। ডাক্তার তখন বলে, এই রোগীর কোনো ওষুধ নেই, শুধুমাত্র পুষ্টিকর খাবারই পারে তোমার বোনের জীবন বাঁচাতে। অবশ্যই এটা তখন ডাক্তারকে বলে, আপনি তাহলে আমাকে বলে দিন আমি কোথায় পুষ্টিকর খাবার পাবো। আর ডাক্তারও তখন যেখানে পুষ্টিকর খাবার পাওয়া যায় সেখানে কথা বলে দেয়। তারপর তার বোনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তা ধরে হাঁটতে থাকে দুই ভাই বোন। আর তখনই তারা দেখতে পায় বরফের গাড়ি থেকে কিছু বরফ মাটিতে পড়ে আছে। সেইটা সে বরফের টুকরা থেকে এক টুকরা বরফ তার বোনের মুখে দেয়। সেইটা তার ছোট্ট বোনকে জিজ্ঞাসা করেন, তুই কি খাবি বোন আমার, শুধুমাত্র আমাকে একটা বার বল, আমি তোর জন্য সব খাবার নিয়ে আসবো। ফুটফুটে ছোট্ট মেয়েটি কান্না কণ্ঠে বলে, ভাইয়া আমি একটু ভাত খাবো আর একটু নুডলস খেতে চাই, সে সাথে একটা আইসক্রিম। সেটা তার বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোর জন্য সব কিছু নিয়ে আসবো বোন, তুই শুধু একটু অপেক্ষা কর। সেইটা তার বোনকে গুহার মধ্যে রেখে সে আবারও ব্যাংকে চলে যায়, কারণ ব্যাংকে তার বাবার অ্যাকাউন্টে 3000 টাকা ছিল আর টাকাগুলো সে তুলে নেয়। কিন্তু সে তখনই ব্যাংকের মধ্যে শুনতে পায় জাপান আমেরিকার কাছে যুদ্ধে হেরে গেছে, আর তার বাবাও ছিল একজন নৌবাহিনীর সদস্য। কিন্তু সে জানতে পারে জাহাজে থাকা সকল সদস্যরা মারা গিয়েছে। বাচ্চা দুটি শেষ আশাটুকু এখানে শেষ হয়ে গেল। এরই মধ্যে সেটা দৌড়াতে দৌড়াতে ব্যাংক থেকে বাহিরে বেরিয়ে আসে।
আর তার বাবার ছবিটা বের করে সে দেখতে থাকে আর অজোরে কান্না করতে থাকে। সে তার কান্না কোনো রকম থামিয়ে আবারও সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেইটা তার ছোট বোনের জন্য তরমুজ, আইসক্রিম এবং চাল কিনে নিয়ে আসে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেটা জানতো না যে তার বোন সেটসুকু তার জীবনের শেষ সময়টুকু পার করছে। সেটা তার বোনের মুখে একটু তরমুজ কেটে দেয়। তার বোনটি তখন তাকে বলে, ভাইয়া তরমুজটা খুব মিষ্টি, তোমাকে অনেক ধন্যবাদ। আর এটাই ছিল সেটসুকুর বলা শেষ কথা। সেটা তখনও বুঝতে পারছে না যে তার বোন এখন মারা গেছে। সেটা বাইরে গিয়ে তার বোনের জন্য পছন্দের খাবারগুলো রান্না করতে থাকে। ভাত রান্না শেষ হলে সেইটা তার বোনের কাছে গেলে সে দেখতে পায় তার বোনটি ততক্ষণ এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, সেখান থেকে আর কোনো দিনও ফিরবে না। সেইটা যখন বুঝতে পারে যে তার বোন মারা গেছে, তখন সে তার বোনের লাশের পাশে সারা রাত শুয়ে থাকে আর অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার বোনের নিষ্পাপ নিতর দেহটির দিকে। সেইটা তার গ্রামের কৃষকের কাছ থেকে কিছু খড়ের বাক্স কিনে নিয়ে আসেন তার বোনের লাশটিকে পোড়ানোর জন্য। এরপর সেইটার চোখে শুধু তার বোন সেটসুকুরি স্মৃতি ভাসতে থাকে। কখনো সে দুলনায় দুল খাচ্ছে, কখনো আবার সে আর্মির পোশাক পরে আর্মির সাজার চেষ্টা করছে, আবার কখনো তার ভাই আসবে বলে তার ঘরটুকু গুছিয়ে রাখছে। এই ছোট্ট মেয়েটি তার মায়ের মতো সেলাইও করতে পারত। সে আজ পৃথিবীতে নেই, আর কেউ কখনো সে তাকে বাইয়া বলে ডাক দিবে না। সেটা তার ছোট বোনের লাশটিকে নিয়ে একটা পাহাড়ের উপরে যায় পোড়ানোর জন্য। সেটা তার বোনের লাশটিকে একটা বাক্সের মধ্যে রাখে আর শেষবারের মতো তার বোনের মায়াবী চেহারাটাকে দেখে নেয়। এই মুখটাকে সে আর কখনো দেখতে পাবে না। অবশেষে সব মায়ে ত্যাগ করে সেটা তার বোনের লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর এই বাচ্চা মেয়েটি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় এই ক্ষুধার পৃথিবী থেকে। সেটা তার বোনের পুরা কিছু হাড়ের অংশ একটা কৌটার মধ্যে নিয়ে নেয় আর সে সেখান থেকে চিরদিনের জন্য চলে যায় এক অজানা গন্তব্যের দিকে। আর কখনো সেইটা ফেরেনি তার সেই গুহার মধ্যে। আর তার ভাগে কী ঘটেছিল সেটা তো আমরা মুভির একদম শুরুতেই দেখেছিলাম। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায় গাইজ। এই মুভি নিয়ে এই মুহূর্তে আর কিছু বলার মতো পরিস্থিতিতে আমি নেই। তো গাইজ, আপনাদেরকে আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে ভিডিওটা দেখার পর যদি আপনার সময়টা নষ্ট হয়ে থাকে তাহলে একটা ডিসলাইক দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।